নমস্কার, আমি প্রিয়ব্রত আর আমার ইউটিউব চ্যানেল গল্প প্রিয়তে সকলকে স্বাগত। আজ যে গল্পটা তোমাদের পাঠ করে শোনাবো সেটা দেবসাহিত্য কুটির থেকে প্রকাশিত শুকতারার ১০১ ভূতের গল্প এই বইটি থেকে শিবরাম চক্রবর্তীর লেখা গোলদিঘির ভূত। তো দেরি না করে চলো তাড়াতাড়ি করে শুরু করি আজকের গল্প গোলদিঘির ভূত। ভূতের কথা বলতে গেলে এক অদ্ভুত ঘটনার কথা আমার মনে পড়ে। বছর কয়েক আগের কথা। তখন সবে এক দৈনিক পত্রিকার অফিসে সাংবাদিকের কাজে ঢুকেছি। নামমাত্র কাজ, রবিবারের কাগজে একটুখানি লিখতে হয় ফি হপ্তায়। আমার একটা আলাদা স্তম্ভ ছিল, তাইতেই লিখতাম। লেখার কাজ এমন কিছু না, কিন্তু পড়ার কাজটাই ছিল ভারী। সপ্তাহে একবারেই একটুখানি লেখার জন্য এত বেশি আমাকে পড়তে হতো, এত রকমের দৈনিক, সাপ্তাহিক আর সাময়িক পত্র ঘাঁটতে হতো যে বলবার না। ভূত না হলেও বলতে কি, সেই একটা বিভীষিকা ছিল। এই রকম কাগজপত্র ঘাঁটবার কালে একদিন একটা খবর আমার চোখে পড়ল। দৈনিকটির প্রেরিত পত্রের স্তম্ভে একজনের একখানা চিঠি। চিঠিখানি স্তম্ভিত করবার মতোই। পত্রদাতা লিখছেন যে, সম্পাদক মশাই, আমরা গোলদিঘির এলাকার বাসিন্দা। কিছুদিন থেকে ভূতের উপদ্রবে বড়ই উৎপীড়িত হচ্ছি। ব্যক্তিগতভাবে অশরীরী ভদ্রলোক তেমন কষ্টদায়ক না হলেও যখন তখন যেখানে সেখানে তার অবাঞ্ছনীয় আবির্ভাব ও অন্তর্ধান এই অঞ্চলের সকলকেই আমরা বিশেষভাবে কাহিল হয়ে পড়েছি। ব্যাপারটা আমাদের প্লীহার পক্ষে খুব হিতকর নয়, এমনকি হাটের পক্ষেও। হাট যদিও পিলের মতন সহজে চমকাবার ছেলে না, কিন্তু তাহলেও ছেলের মতো ফেল করতে পারে তো। যাই হোক, আপনাদের বিশ্ববিশ্রুত পত্রিকার সংখ্যাহীন পাঠক পাঠিকারা কারো যদি এই ভৌতিক দুর্যোগের কোনো প্রতিকার জানা থাকে, যদি দয়া করে আপনার পত্রিকার মারফতে তিনি জানান, তাহলে আমরা অত্যন্ত বাধিত হব। ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, কলকাতার বুকের ওপরে ভূত, একটু অভূতপূর্ব কাণ্ডই বই কি। এ কি কখনো সম্ভব হতে পারে? কি ভাবছেন মশাই অমন গালে হাত দিয়ে? হ্যাঁ, আর একজনের কথায় আমার চমক ভাঙল। এই কার্যালয়েরই আমার এক সহযোগী, আমার মতোই আর একজনা। এই তেমন কিছু না, এই ভূতত্ব নিয়েই ভাবছিলাম। ও, ভূতত্ব। আজকের ভূমিকম্পের কথা বলছেন? আর জাপানের সমুদ্র কিনারে 3টি শহর ধসে গেছে, কত ঘর বাড়ি গেছে, মরেছে যে কত হাজার ইয়ত্তা নেই তার। বাস্তবিক এই ভূমিকম্পগুলো কেন যে হয় তার রহস্য আবিষ্কার করা আগে। না না, আমি সে ভূতত্ত্ব নয়, আমি ভাবছি ভূতত্ত্ব। বাধা দিয়ে বলতে গেলাম, হ্যাঁ একই কথা। ভূতত্ত্ব আর ভূমিকম্পের তত্ত্ব একই সূত্রে বাঁধা। একটার যদি আমরা কিনারা করতে পারি তাহলে আহা আহা, তা নয় তা নয়, তা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না মশাই। আমি ভাবছি ভূত নিয়ে, ভূত আছে কিনা, ভূতের অস্তিত্ব নাস্তিত্ব এইসব নিয়ে। যেমন ধরুন ওই আপনার মহৎ থেকে মহত্ব, আমসৎ থেকে আমসত্ব, তেমনি ভূত থেকে ভূতত্ত্ব। ভূমিকম্পের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ব্যাকরণ মতে আরো উদাহরণমালা জোগাতে যাচ্ছিলাম, এমন সময় সম্পাদকের ঘর থেকে তলব এলো। যেতেই সেই কাগজটার ভূতপূর্ব অংশটা তিনি পড়তে দিলেন। পড়ে দেখো।
দেখেছি। সম্পাদক বললেন, আমাদের নিজস্ব সংবাদদাতা আসেননি আজ, কেন কে জানে। তুমি একবার যাও দেখি, গোলদিঘির ওই ভুতুরে ব্যাপারটার সবিষয়ে জেনে এসো তো। খবরটা কালকের কাগজে সবিস্তারে ছাপাতে পারলে বেশ চাঞ্চল্যকর হবে, কাগজ কাটবে খুব। আগে মাফ করবেন আমায়, ভূত আমি বিশ্বাস করি না। আমি জানালাম, ভূতে আমার ভারী ভয়। হ্যাঁ, বিশ্বাস করো না তো ভয় কিসের আবার? অবাক হলেন সম্পাদক মশাই। আগে সেই জন্যই তো ওদের মোটেই বিশ্বাস নেই, ভূত ভারী ভয়ঙ্কর জীব। আহা, তোমাকে কি ভূতের সঙ্গে মোলাকাত করতে বলেছি? অমূলক ভয় তোমার। আরে তাদের কি পাত্তা মেলে? যাদের বাড়ি উপদ্রব হচ্ছে সেখানে যাবে, পত্রদাতার সঙ্গে দেখা করবে, করে বিস্তারিত সব জেনে ফলাও করে লিখে আনবে, কাজ তো এই। কিন্তু পত্রদাতার ঠিকানা তো কাগজে দেয়নি, চিঠিতে লেখা নেই। আমি চিঠিটা দেখালাম। আসল চিঠিতে আলবৎ ছিল, নইলে এ চিঠি ছাপতো না। কিন্তু সে চিঠিতে ঠিকানা তো ওই কাগজের দপ্তর থেকে জানা চলে না। তাহলে যে ব্যাপারটা ওরা টের পেয়ে যাবে, আমরা যা করতে যাচ্ছি মালুম পেয়ে নিজেরাই করে বসবে, আগে সব মাটি হয়ে যাবে। তাহলে তাহলে আমার প্রতিধ্বনি হয়, একটুখানি জায়গা তো গোলদিঘি, অঞ্চলটাই ঘরোগে, যাকে দেখবে একটু ভীত ভাবিত সন্ত্রস্ত পাকড়াবে অমনি। মুষড়ে পড়া কি ম্রিয়মাণ কেউ যদি তোমার নজরে পড়ে, ছেড়ো না তাকে। যদি কাউকে দেখো খুব বিচলিত, বুঝবে সেই তোমার ওই পত্রদাতা, কিংবা এই পত্রদাতার মতোই অপর কেউ ভূতের উৎপাতে প্রপীড়িত। বুঝেছ? আলাপ করে ভাব জমিয়ে আসল কথা আদায় করবে তার কাছ থেকে, এমন কি শক্ত কাজ। তিনি তো আমায় চাঙ্গা করতে চাইলেন, কিন্তু আমার প্রাণ ঠান্ডা হয়ে এলো। নিজস্ব সংবাদদাতার পরমস্পদী বেগার ঠেলতে, বিশেষত যার পিছনে এত ঠেলা, মোটেই আমার ভালো লাগে না। তাছাড়া ভূতের ব্যাপারে উৎসাহ, এক কথায় ভূতসাহ, চিরকালই আমার কম। ভূতত্ত্বে আগ্রহ কোনো দিনই আমার নেই, ছিলও না। ভূতের ত্রিসীমানায় আমি বিরল, আনাচে কানাচে ভূতের গন্ধ পেলেই আমার ভোদর। আমি কি পারবো? তবুও আমি গাইগুই করি, আরে পারবে, হে পারবে, তুমি তোখর ছেলে, তাই তো তোমাকেই এই গুরুভার চাপাচ্ছি। আগে আমার দ্বারা কি এই দুঃসাধ্য কাজ হবে? হে হবে, অবশ্যই চালাক তুমি তেমন নও, কিন্তু তা না হলেও তোমার লাক আছে। তোমার ভাষাতেই বললাম কথাটা, তোমার ভাষা সহজে তুমি বুঝতে পারবে। সাদা বাংলায় কথাটা এই, এধারে ওধারে একটু ঘুরে ফিরে দেখবে, চোখ কান খোলা রেখে। চাই কি, দৈবক্রমে একটু চেষ্টা না করতেই হয়তো তোমার সঙ্গে লোকটা দেখা হয়ে যেতে পারে। এই 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 নাও। এই বলে তিনি পকেট হাতড়াতে লাগলেন। তার নিজের পকেট হাতড়ে টাতড়ে খুচরো খাচড়ায় যা মিলল আমার হাতে সমর্পণ করলেন। এই নাও, এই টাকা 2.5 হবে। কাজটা সারার পর কফি হাউসে গিয়ে, গোলদিঘির কাছেই তো কফি হাউস, কফি টফি যা হয় খেয়েও প্রাণ ভরে। এতক্ষণে কাজটায় আমার গা লাগে, যে আজ্ঞে বলে বেরিয়ে পড়ি। বউবাজার থেকে একেবারে বইয়ের বাজার, কলেজ স্কোয়ারে শটান। অলিগলি ধরে ট্যাং ট্যাং করে পৌঁছালাম গোলদিঘি।
দিঘিটার চার কোনায় দু চক্কর মারা যাক একবার, দেখি কাউকে ভীত ভাবিত বিচলিত বিলম্বিত দেখা যায় কিনা। বিকেল থেকেই মেঘলা লেগেছিল আজ, এখন আবার টিপ টিপ করে বৃষ্টি পড়তে লাগলো। সন্ধে উতরে গেছে কখন। গোলদিঘির গ্যাস বাতিগুলো টিম টিম করে জ্বলছে, আর আমি চক্কর মারছি তখনও গোলদিঘির চক্রান্তে। একটা একটা করে বাদামের খোলা ভাঙছি, গালে ফেলছি, আর ভালো করে তাকাচ্ছি। না, বাদামের দিকে নয়, লোকগুলোর দিকে। কাউকে যদি আমার সম্মুখে ভূতগ্রস্ত দেখি, কিন্তু দেখব কি? ভালো করে দেখতে না দেখতেই গোলদিঘি ফাঁকা হয়ে গেল। জলটাও একটু জোরে এলো আবার, টিপ টিপ থেকে টপ টপ শুরু করলো। এতক্ষণ যারা ঘুরপাক খাচ্ছিল এখানে, দেখতে দেখতে গেল কোথায়? জলের সঙ্গে হাওয়া হয়ে গেল নাকি? হ্যাঁ, ভূত টুত নয় তো এরা আবার? আমার গা ছমছম করে। ভদ্রলোক বলেছিলেন কাজ সারা হয়ে গেলে কফি হাউসে যেতে। 2.5 টাকা পকেটে নিয়ে আগেই আমি সেখানে পা বাড়ালাম। যদি সেখানেই সম্পাদক কথিত সম্প্রতি কফি, তো সেই ভদ্রলোকের পাত্তা মেলে আমার। কফি হাউসও ফাঁকা, বাদলার ধাক্কা এখানেও লেগেছে। এই বর্ষায় যে যার ঘরে বসে চা খেয়ে চাঙ্গা হচ্ছে, কফি হাউসে হানা দেওয়ার গরজ বোধ করেনি। বসলাম গিয়ে কাফের এক কোণে। আর একজন মাত্র ছিল সেই টেবিলে, হাফ শার্ট গায়ে, আধা বয়সী ভদ্রলোক। লোকটিকে কেমন যেন মুহ্যমান মনে হলো ইনি যেন ভূত টুত দেখেছেন, অন্তত সেই রকম মুখের ভাবখানা। তার কাছেই বসলাম তাই। বয় আসতেই এক পেয়ালা গরম কফি আর এক প্লেট পটেটো চিপের হুকুম দিয়েছি। হঠাৎ কি বৃষ্টি বাদলা করলো বলুন তো? ভদ্রলোকের সঙ্গে ভাব জমাবার চেষ্টা করি। ভারী বৃষ্টি সত্যি। ভদ্রলোক সায় দিলেন। হ্যাঁ, এরকম আবহাওয়ায় চানাচুর আর ভূতের গল্প হলে বেশ জমে, কি বলেন? কায়দা করে লোকটাকে পথে আনবার প্রয়াস পায়। ভূতের গল্প? ভূতের গল্প আবার কি? ওর তেমন উৎসাহ দেখা যায় না। কফি আর চিপস এসে পড়লো আমার। চিপসের পাত্রটা এগিয়ে দিলাম ওর দিকে, যদি পটাটো দিয়ে একটু পটানো যায়। চিপস উনি ছুলেন না, বয়কে বললেন আইসক্রিম আনতে। আইসক্রিমও এসে গেল দেখতে দেখতে। তা বলছিলাম যে আপনি তো এই গোলদিঘিরই এলাকারই লোক, তাই না? এই অঞ্চলে আছেন অনেক দিন, প্রবীণ ব্যক্তি, দেখেছেন শুনেছেন অনেক। ভূত অদ্ভুত অনেক কিছুই আপনার চোখে পড়েছে, নয় কি? ভূত? গোলদিঘিতে ভূত? হ্যাঁ, না মশাই না, ভূত টুত কিছু নেই এখানে, সাত জন্মে না। ভদ্রলোক আর এক পাত্র আইসক্রিমের হুকুম দিলেন। আইসক্রিম খেতে পারে বটে লোকটা, এমন ক্রিমখোর জীবনে আমি দেখিনি। কৃমি হয়ে না মারা যায় শেষটায়। আমি এক এক চুমুক কফি খাই, আর উনি গেলাসের পর গেলাস গেলেন। প্রায় 17 গ্লাস আইসক্রিম সারলেন ভদ্রলোক। ততক্ষণে আমি মাত্র 3 পেয়ালা কফি টানতে পেরেছি, আর প্লেট 2 আলু ভাজা, ব্যাস। কিন্তু এতক্ষণ ধরে এত চেষ্টা করেও এক টুকরো ভূতের খবর ওর মুখ থেকে খসাতে পারলাম না। ওকে ভূৎসাহিত করার সমস্ত অধ্যবসায় আমার ব্যর্থ হলো।
যতই আমি ভূতের কথা পাঠতে যাই ততই উনি ঘাড় নাড়তে থাকেন। না না না, গোল দিঘিতে ভূত থাকে? এত গোলমেলের মধ্যে ভূত কখনো তিষ্ঠ হতে পারে কলকাতায়? ভূত টুত যা ছিল এখানে সব ইহলোক প্রাপ্ত হয়েছে, মরে মানুষ হয়ে গেছে সব কবে। 17 গ্লাস আইসক্রিম সাবার হলো, কিন্তু ভূ শব্দটি ওর মুখ থেকে বার করা গেল না। অগত্যা উঠতে হলো আমায়। কফি হাউসের মায়া কাটাতে হলো অবশেষে। কাফের দরজা বন্ধ হবার সময় হয়েছিল। উঠে কাউন্টারে দাম দিতে গেলাম, কিন্তু বিল দেখে তো আমার চক্ষু চড়ক। 15 টাকা বিল। হ্যাঁ, 15 টাকা কেন? আমি তো মোটে 3 পেয়ালা কফি আর 2 প্লেট চিপস খেয়েছি, তার জন্য 15 টাকা? প্রবল কণ্ঠে আমি প্রতিবাদ করি। হ্যালো মশাই, আর 17 গ্লাস আইসক্রিম, সেটা কেন খেয়ে? কফি হাউসের কর্মকর্তা সুধন। আরে সে তো আরেকজন, জানাই আমি। হ্যাঁ মশাই, আমরা কি কানা ঘাস বেচতে বসেছি? চালাকি পেয়েছেন নাকি? আপনার টেবিলে আপনি ছাড়া আর অন্য কেউ লোক ছিল না কেন? ওই ভদ্র, হ্যাঁ ওই ভদ্রলোক। আঙুল দিয়ে দেখাতে গিয়ে দেখলাম উনি নেই, উঠে গেছেন কখন। কিন্তু এর মধ্যেই সরে পড়লেন কোথায়? ব্যাপারটা আমার ভালো ঠেকলো না। আমি বললাম, দেখুন মশাই, এইসব রসিকতা আমার ভালো লাগে না। পকেটে সম্বল আমার মোট 2.5 টাকা, সেই আন্দাজে আমি খেয়েছি। 15 টাকা আমি পাবো কোথায়? আমাকে বাধা রাখলেও অত টাকা দিয়ে খালাস করতে আসবে না কেউ। তাহলে তো পুলিশ ডাকতে হয়, বেওয়ারিশ মাল থানায় জমা দেওয়াই দস্তুর। ইঙ্গিতের অপেক্ষায় ছিল শুধু। তার কথা না খসতেই বেয়ারাটা কোত্থেকে একটা পাহাড়ওয়ালা এনে খাড়া করেছে। যদ্দূর বেয়ারা কাছে হতে হয়। ব্যাপারটা আমি আরো পরিষ্কার করে বোঝাতে যাচ্ছি, পাহাড়ওয়ালাটা আমায় বাধা দিল, বললে, চলিয়ে থানে মে চলিয়ে। थाने में क्या जाबो? क्या किया? कॉफी खाया, उसको दाम दे दिया, चुका गया, फिर थाना में काहे? কিন্তু কে শোনে? পাহাড়ওয়ালাটা আমার ঘাড় পাকড়ালো, টেনে নিয়ে চললো আমায়। এমন সময় দেখি সেই ভদ্রলোক এগিয়ে আসছেন মালকোচা মেরে, আমাকে সাহায্য করতেই এতক্ষণে। হ্যাঁ, কিন্তু আমাকে না, পাহাড়ওয়ালাকেই। পাহাড়ওয়ালাটা আমার গলদেশ ধরেছিল, তিনি এসে আমার তলদেশ ধরলেন। দুজনে মিলে চ্যাংদোলা করে সিঁড়ি দিয়ে নামাতে লাগলেন আমাকে। अरे तुम लोग क्या करते हो बोलतो? हमको 5 छोड़ दो ना, থানে মে কি আমি নিজে হেঁটে যেতে পারি নে? আপত্তির সুরে আমি বলি, রাষ্ট্র বাংলায় জগা খিচুড়ি বানিয়ে একাকার করি। तुम्हारा पाँ कौन पक रहा है? हम तो गर्दन लिया, दूसरे तो यहाँ कोई नहीं है। পাহাড়ওয়ালার আওয়াজ কানে আসে। হ্যাঁ, কিন্তু ততক্ষণে আমি মূর্ছিত হয়ে পড়েছি। ধন্যবাদ। তো এই ছিল আজকের গল্প, শিবরাম চক্রবর্তীর লেখা গোলদিঘির ভূত। গল্পটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন গল্পটিতে, এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এবং গল্প কেমন লাগছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।